আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলার মূল যে টেক্সট বই তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প কে বাঁচায় কে বাঁচায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গল্প এবং এর যে ভাবনা এবং চিন্তা ততোধিক জটিলতর এবং গুরুত্বপূর্ণ। গল্পটি পড়ার আগে আমরা যদি লেখকের মনন এবং দর্শন এবং গল্প রচনার মূল উদ্দেশ্য যদি না জানি তাহলে কিন্তু গল্পের বিষয়ের গভীরে আমাদের প্রবেশ করা সম্ভব হবে না। সেই কারণে আমরা গল্পটির ভিতরে প্রবেশ করার আগে লেখকের এই গল্পটি নিয়ে মানসিকতা আমরা আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করে নিই 1350 সালে বঙ্গাব্দে ভৈরব পত্রিকায় প্রথম এই গল্পটি কে বাঁচায় কে বাঁচে প্রকাশিত হয়। তারপর পরের বছরই মহামন্বন্তর গ্রন্থে এই গল্পটি ছাপা হয় এবং মৃত্যুর পর 1965 সালের দিকে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে শ্রেষ্ঠ গল্প সেই সংকলনে স্থাপন। যাই হোক, মানিক বন্দ্যোপাধ্যায়কে জানতে গেলে কতগুলো বিষয় আমাদের জানতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় মূলত বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ফাঁকে তিনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করেছিলেন এবং সাহিত্য সাধনাকেই তিনি জীবনের জ্ঞান হিসাবে মেনে নিয়েছিলেন। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিন্তু প্রথম দিককার গল্পগুলো ফ্রয়েডীয় চিন্তা চেতনার গল্প। ফ্রয়েডীয় চিন্তা চেতনা মানে মনে করতেন সিগমুন্ড ফ্রয়েড এই যে পৃথিবীর যাবতীয় বিষয়গুলো আমাদের একটা মনের গভীরের অচেতন মনের একটা ভাবনা দিয়েই পৃথিবীর সমস্ত কিছু যেন নিয়ন্ত্রিত হচ্ছে এবং তার মধ্যে যৌন চেতনা তার থিওরির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং যে যৌন চেতনা এবং অবচেতন সাইকোলজিকে নিয়ে সারা পৃথিবীর বহু সাহিত্যিক বহু কথাশিল্পী তাদের অনন্য সাহিত্য সাধনা করেছেন এবং উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথমে যখন কল্লোলীয় কবি লেখক গোষ্ঠীর মধ্যে এলেন, সেই কল্লোলীয় ভাবধারার মধ্যে যে ফ্রয়েডীয় যৌন চিন্তা চেতনা তার সাহিত্যে কিন্তু আমরা প্রচুর দেখতে পেলাম। কিন্তু তিনি এই ফ্রয়েডীয় চিন্তা চেতনা থেকে পরবর্তীকালে মার্ক্সীয় চিন্তা চেতনায় চলে গেলেন। মার্ক্সীয় চিন্তা চেতনা কি? 1917 সালে রুশ বিপ্লবের পর রাশিয়া জুড়ে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো তার মূল লক্ষ্য ছিল যে সমাজের প্রতিটি শ্রেণী প্রতিটি স্তরের মানুষের সমান অধিকার। এই বোধ নিয়ে যে সোশ্যালিজম প্রতিষ্ঠা হলো এবং সারা পৃথিবীর বুদ্ধিজীবী এবং সারা পৃথিবীর মানবতাবাদী মানুষেরা সেই সোশ্যালিজম বা সমাজতন্ত্রের দিকে ঝুঁকলেন। ভারতের বহু শিল্পী বহু সাহিত্যিক সেই মার্ক্সবাদ সোশ্যালিজম বাদের খুব প্রভাবিত হলেন। তাদের মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের শেষ 12 বছরের লেখার মধ্যে আমরা কিন্তু সেই মার্ক্সীয় থিওরির কথা পাই। মার্ক্সীয় থিওরি আলোচনা করা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পটির ক্ষেত্রে, কেননা মার্ক্সীয় থিওরির উপর নির্ভর করেই এই গল্পটি লেখা। মার্ক্স কি বলতে চেয়েছেন? সমাজের দুটো শ্রেণী, একটা বুর্জুয়া শ্রেণী, একটা প্রলেতারিয়াত শ্রেণী। বুর্জুয়া শ্রেণীরা যারা সরাসরি কোনো উৎপাদনের সঙ্গে যুক্ত নয় অথচ উৎপাদনের যাবতীয় মুনাফা তারা ভোগ করে, আর প্রলেতারিয়াত শ্রেণী যারা উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত, যাদের শ্রমের বিনিময়ে পণ্য উৎপাদিত হয় তারাই থাকে বঞ্চিত, তারাই থাকে অর্ধাহারে অনাহারে। এই যে বুর্জুয়াদের অমানবিক শোষণ তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মার্ক্স। মার্ক্স তার থিওরিতে তার দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা শ্রমিক শ্রেণীর জয় ইত্যাদি চিন্তা ভাবনার মধ্যে একটা কথাই স্পষ্ট করেছেন যে সর্বহারারা একদিন এই পৃথিবীর
এই রাষ্ট্রের ক্ষমতা লাভ করবে এবং সমাজে সব শ্রেণী এবং সব স্তরের মানুষেরা সমান অধিকার ভোগ করবে। সেই সমান অধিকার, সমান চিন্তা চেতনার একটা অনন্য প্রয়াস আমাদের কে বাঁচায় কে বাঁচে গল্প। তবে এই গল্পটি লেখা হয়েছে কিন্তু একেবারে মন্বন্তরের আবহাওয়ায়। মন্বন্তর মানে আমরা দেখেছি আমাদের বাংলায় বারে বারে মন্বন্তর মহামারী হয়েছে। 70-এর 76-এর মন্বন্তর অত্যন্ত ভয়াবহ মন্বন্তর, আরেকটি ভয়াবহ মন্বন্তর হয়েছিল 50-এর মন্বন্তর। 1350 বঙ্গাব্দে বাংলা জুড়ে লাখ লাখ মানুষ অনাহারে, খাদ্যের অভাবে সেদিন মারা গিয়েছিল। দুমুঠো অন্নের দাবি নিয়ে তারা শহর কলকাতায় এসেছিলেন, কিন্তু শহর কলকাতা তাদেরকে কিন্তু সে অন্নের যোগান দিতে ব্যর্থ হয়েছিল। কালোবাজারি, মুনাফাখোরদের অমানসিক শোষণ, অমানসিক লাভের করাল লোভ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। অর্থাৎ যারা কালোবাজারে, যারা মজুতজাত করে রাখে, গুদামজাত করে রাখে শস্যকে, এবং অসহায় মানুষ যারা খাদ্যের অভাবে প্রাণ ত্যাগ করে, মনে রাখতে হবে এই সমস্ত অসহায় মানুষ কারা? যে সমস্ত মানুষেরা কিনা খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল, যারাই খাদ্যের উৎপাদন করেছে, সবার মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছে। 50-এর মন্বন্তরের এক দারুণ অভিজ্ঞতা যে তারাই খাদ্যের অভাবে শহরের ফুটপাতে, রাস্তায় তাদের মৃত্যু ঘটেছে। এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা সভ্যতার নির্লজ্জ ইতিহাস আমরা এখানে দেখতে পাবো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, লেখক যখন মার্ক্সীয়বাদের সর্বহারা বোধ এবং বুর্জোয়া বুদ্ধিজীবীদের দালাল, যে সমস্ত মধ্যবিত্ত শ্রেণী বা বুদ্ধিজীবী শ্রেণী, তাদেরকে কিন্তু লেখক মানিক বন্দ্যোপাধ্যায় আঘাত আনতে চেয়েছেন সমগ্র গল্পের মধ্য দিয়ে। মনে রাখতে হবে মধ্যবিত্ত শ্রেণী কিংবা বুর্জোয়া শ্রেণী, যারা কিনা উচ্চ শ্রেণী অর্থাৎ তথাকথিত যারা ধনী, যারা শোষক, তাদেরকে কিন্তু প্রকারান্তরে সাহায্য করে। কিন্তু মনে রাখতে হবে মধ্যবিত্তের সেই মানসিকতার পরিবর্তন না ঘটালে সমাজে কিন্তু কখনো সমাজতন্ত্র আসতে পারে না। যাই হোক, আমরা পরের অংশে আসছি দুর্ভিক্ষ পীড়িত মানুষ। তাহলে কে বাঁচায়, কে বাঁচে? গল্পে মূল আলোচনার বিষয় হলো দুর্ভিক্ষ পীড়িত মানুষের কথা। সেখানে বলা হচ্ছে কারা দুর্ভিক্ষ পীড়িত মানুষ? যারা সমাজের একেবারে খেটে খাওয়া মানুষ, যারা অসহায় মানুষ, তাদের কথাই বলা হয়েছে, যারা কিনা দুর্ভিক্ষ পীড়িত হয়ে বারবার বেদনার সঙ্গে মৃত্যুকে গ্রহণ করেছে। মৃত্যুঞ্জয়, নিখিল, টুনুর মা, নাম বৈশিষ্ট্য অদ্ভুত। মৃত্যুঞ্জয়কে আমরা যদি গল্পটা পড়ি তাহলে দেখতে পাবো গল্পের নায়ক মৃত্যুঞ্জয়। গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের নাম কি? যে মৃত্যুকে জয় করেছে তিনিই মৃত্যুঞ্জয়। নিখিল অর্থাৎ পৃথিবী, সমগ্র পৃথিবীর মানসিকতা ব্যক্ত হয়েছে নিখিল চরিত্রের মধ্যে। আর টুনুর মার কোন ব্যক্তির নাম নেই এখানে। সে টুনুর মা হিসেবে এই গল্পে বেশি পরিচিত লাভ করেছে, কেননা তার পরিচিতি কিন্তু সম্পূর্ণটা নির্ভর করেছে গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের জন্য। মৃত্যুঞ্জয়ের ইচ্ছা, মৃত্যুঞ্জয়ের অনিচ্ছা, তার চেতনা সম্পূর্ণভাবে প্রভাবিত করছে তার স্ত্রী টুনুর মাকে। অর্থাৎ শেষ পর্যন্ত মধ্যবিত্ত যে প্রতিনিধি ছিল মৃত্যুঞ্জয়, তার বোধ এবং চিন্তার দ্বারা দুর্ভিক্ষ পীড়িত মানুষের হয়ে লড়াই এবং সংগ্রামের যে ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপের মধ্যে কিন্তু তিনি চলে গিয়েছিলেন, নিজস্ব মধ্যবিত্ত শ্রেণীর ল্যান্ডস্কেপের বাইরে এসে। মধ্যবিত্ত মানসিকতা একটাই জিনিস দেখে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের ভালোটাকে বজায় রেখে বাকি যা কিছু করার মানসিকতা হচ্ছে মধ্যবিত্ত মানসিকতা।
যে মানসিকতা এক সময় মৃত্যুঞ্জয় ছিল, যে কারণে সে খবরের কাগজ পড়েই শহরের দুর্দশাগ্রস্ত মানুষের কথা সে ভাবত। কিন্তু যেদিন সে প্রথম মৃত্যুর সাক্ষাৎ পেল, সেদিন কিন্তু তার চিন্তা চেতনার মধ্যে মধ্যবিত্ত মানসিকতা কিন্তু সম্পূর্ণ উধাও হয়ে গেল। তখন কিন্তু সে একটা বোধ, একটা মানবিকতার দাবি নিয়ে পৌঁছে যায় মানুষের কাছে। নিখিল কিন্তু সেই মধ্যবিত্ত মানসিকতার বোধ থেকে বেরোতে পারেনি, যে কারণে সে নিজেকে বাঁচিয়ে রেখে সারা পৃথিবীর যা কিছু করতে চায়, কিন্তু সে প্রথমে নিজেকে বাঁচাতে চায়। এই হলো মধ্যবিত্ত মানসিকতা। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে মধ্যবিত্ত, এটা একটা কল্পনার জায়গা, যাকে আমরা বলছি ইউটোপিয়া। ইউটোপিয়া কেন? মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা চাই পৃথিবীতে সমাজতন্ত্র আসুক, সমাজে সকল শ্রেণীর মানুষেরা সমানভাবে খেতে পাক, পড়তে পাক, তাদের জীবনের প্রতিটি জায়গা বিকশিত হোক, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সংস্থান হোক। কিন্তু এই ভাবনা আর বাস্তবের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া এক নয়। শিক্ষিত মানসিকতায় বোধ আসতে পারে, কিন্তু এই বোধকে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়িত করার জন্য যে ত্যাগ তিতিক্ষা দরকার, সেই ত্যাগ তিতিক্ষা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর থাকে না। সেই কারণে সমাজতন্ত্র তাদের কাছে একটা কল্পনা বিলাস বা ইউটোপিয়া মাত্র হতে পারে। তাহলে প্রথম কথা আমি যেটা বলতে চাইছি, যে নিজের ল্যান্ডস্কেপের বাইরে জগৎকে দেখতে হবে। যে নিজের ল্যান্ডস্কেপ মানে আমরা যে জায়গায় আছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্যের কথা চিন্তা করব, অন্যের কথা ভাববো, এ কথা কোথাও বলতে পারে না। তাহলে নিজের চিন্তা বা অন্যের ভাবনাকে ভাবতে হলে নিজের ল্যান্ডস্কেপের, অর্থাৎ আমি যেখানে আছি তার বাইরে যেতে হবে, তার মতো করে ভাবতে হবে, অর্থাৎ দুঃখ দারিদ্র পীড়িত মানুষের মতো করে ভাবতে হবে। তবেই আমাদের সেই জগৎকে দেখা হবে। নায়ক মৃত্যুঞ্জয় সেই জগৎকে দেখেছিল এবং শেষ পর্যন্ত সেই জগৎকে দেখেছিল বলেই যে মধ্যবিত্ত আগলকে ভেঙে তিনি কিন্তু সাধারণ দুর্ভিক্ষ শ্রেণীর মানুষের প্রতিনিধি হতে পেরেছিলেন। সেই কারণে নিজেকে কলম পেশা মজুর বলেছেন, নিজেকে সাহিত্যিক বলেননি, বরং তিনি নিজেকে এক কলম পেশা মজুর বলেছেন। এক মানবিকতা বোধ, খাদ্যের দাবি। এই গল্পের মূল লক্ষ্য কি? মানিক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন খাদ্য। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, সেই ন্যূনতম খাদ্য, যেটা মৌলিক চাহিদা, একটা বেসিক নিড, ফার্স্ট নিড, সেই খাদ্য পাবে না মানুষ, এটা কিন্তু হতে পারে না। যাই হোক, অনাহারে মৃত্যু তাকে বোধ যে সৃষ্টি করলো যে ফাঁকি দিয়ে জগৎ চলে না, সামাজিক চৈতন্য দরকার। শুধু মৃত্যুঞ্জয়ের একার না, গল্পের মাধ্যমে গল্পকার এই কথা বলতে চাইছেন যে সামাজিক চৈতন্য হতে হবে, কোনো ব্যক্তি বিশেষের নয়। সমগ্র সমাজ সত্তায় যদি সেই চৈতন্য বোধ জাগে, মানুষের জন্য যদি মানুষের বিবেক জাগ্রত হয়, সবাই যদি সমভাবে থাকার চিন্তা ভাবনা করে, তবেই কিন্তু আমাদের পক্ষে মানুষের সঙ্গে একসাথে সহাবস্থান এবং একটি সুখী সমাজ, এক সুখী সকাল দেখা সম্ভব। কে মৃত্যুঞ্জয়? কে যে মৃত্যুকে জয় করেছে? সেই কিনা অসংখ্য মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সেই মৃত্যু দুর্ভিক্ষ শ্রেণীর প্রতিনিধি হয়ে যায়। মৃত্যুঞ্জয় কে? শিব। পুরাণে শিবকে মৃত্যুঞ্জয় বলা হয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয় ক্যারেক্টার আমাদের জানতে হবে। শিব তিনি উচ্চবর্গীয় দেবতা নন, তিনি সিংহাসনে থাকেন না, রাজসুখ ভোগ করেন না, বা স্বর্গের অমৃত উৎসব আনন্দ তার জন্য নয়। বরং সেই শিব কি করেছেন? একেবারে সাধারণ জীবন যাপন করেছেন, মর্তের পৃথিবীর মানুষের মতো দুঃখ দারিদ্র জ্বালা যন্ত্রণা নিয়ে তার জীবন। অর্থাৎ শিব যে মৃত্যুঞ্জয় ক্যারেক্টার, যেমন একটা শ্রেণীতে বিলং করে, অর্থাৎ দেবতা শ্রেণীতে সে থাকলেও কি হবে, তার চিন্তা চেতনা কিন্তু সব সময় সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কথার হয়ে, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তার জীবনযাপন। সেই আমাদের গল্পের মৃত্যুঞ্জয় ক্যারেক্টার চরিত্র সে একইভাবে প্রতিস্থাপিত করেছে। অর্থাৎ গল্পটিকে জানার জন্য যেমন আমরা
পঞ্চাশের মন্বন্তরের আবহকে জানবো। যেমন আমরা জানবো মার্ক্সীয় থিওরিকে, মার্ক্সীয় চিন্তাভাবনাকে, আমরা তেমন জানবো যে মধ্যবিত্ত মানসিকতা থেকে না বেরোলে সমাজতন্ত্র, সবার সুখ, সবার বোধের কথা কখনো ভাবা যায় না। সেই ভিত্তিতেই কিন্তু আমাদের এই গল্প কে বাঁচায় কে বাঁচে পাঠ করতে হবে। এই বিষয়টাকে আমাদের প্রথমে খুব ভালো করে বোঝা দরকার। আশা করি সকল ছাত্রছাত্রীরা বিষয়টি বুঝেছে এবং অনুধাবন করার চেষ্টা করেছে। আমরা মূল গল্পে প্রবেশ করছি। গল্পের প্রথমেই আমরা দেখতে পাবো সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। আমরা এই বিশেষ বাক্যটিকে নিয়ে আলোচনা করা শুরু করব। তাহলে অফিস যাওয়ার পথে প্রথম মৃত্যু দেখল একজন ব্যক্তি, সে কে? মৃত্যুঞ্জয়, যে কিনা এতদিন পর্যন্ত কোনো মৃত্যুর হদিশই পায়নি বাস্তব চক্ষুতে। আসলে মধ্যবিত্ত যে শ্রেণী, সেই মধ্যবিত্ত শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর একজন প্রতিনিধি মৃত্যুঞ্জয়। তার কাছে একেবারে রূঢ় বাস্তব জগৎ মুখোমুখি হয় না। সে কারণে খবরের কাগজে দেখেছে এবং অন্য কোথাও শুনেছে অনাহার ক্লিষ্ট মানুষদের মৃত্যুর খবর, কিন্তু বাস্তবের রুক্ষ রূঢ়তায় মৃত্যুকে পথে পড়ে থাকতে দেখল। এই সেই দিন লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে নির্দিষ্ট করে দিলেন সেই দিন, বিশেষ একদিন। সেই দিন কোনটি? মহামন্বন্তরের 1350 মন্বন্তরে যখন মানুষ, লক্ষ লক্ষ মানুষ অনাহারে মৃত্যু মুখে পতিত হয়েছে, ঠিক সেই সময়কার এক বিশেষ দিনে মৃত্যুঞ্জয়, মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রতিনিধি, সে কিনা প্রথম মৃত্যুকে চাক্ষুষ করল, অনাহারে মৃত্যু। এতদিন শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ প্রথম চোখে পড়ল। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। বাড়িটাও তার শহরের একরকম এমন এক নিরিবিলি অঞ্চলে, যে পাড়ায় ফুটপাত বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এমন এক ব্যক্তিকে গল্পের প্রথমেই আনা হলো, যে ব্যক্তি কিনা বাস্তবের পথে এবং একেবারে স্বাভাবিক জনজীবন, দৈনন্দিন জনজীবনের অনুভূতি তার কাছে নেই। অতিরিক্ত ভোগ, আরাম, এমন একটি মধ্যবিত্তের মানসিকতায় তার প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা মৃত্যুঞ্জয়কে গল্পের প্রথমে অঙ্কন করতে দেখলাম। সেখানে সে একজন শিক্ষিত অফিসের কর্মচারী, তার কাছে শিক্ষা, চিন্তাভাবনার ব্যাপকতা থাকতে পারে, প্রগতিমূলক ভাবনার কথা থাকতে পারে, কিন্তু সেই সুবিধাভোগী শ্রেণীর সে কিন্তু ব্যক্তি। সেই সুবিধাভোগী শ্রেণীর লোক বলেই শহরের এমন একটা নিরিবিলি জায়গায় তার বাড়ি, যেটা কিনা শহরে একেবারে উচ্চবর্গীয় মানুষের বাসস্থান। সেখানে সাধারণ মানুষও পর্যন্ত যায় না, এমন একটি এলাকায় তার বাসস্থান। সেখানে ফুটপাত নেই, ফলে মানুষের মৃত্যু
তার পক্ষে দেখা সম্ভব নয়। এবং আরেকটি কথা আমরা দেখতে পাবো যে তারা বাড়ির চাকর এবং ছোট ভাই বাজার করে, অর্থাৎ বাজারে যে সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার একটা যে জায়গা, সেই জায়গার যে বাস্তব অভিজ্ঞতা, সেখান থেকেও কিন্তু মৃত্যুঞ্জয় বঞ্চিত হয়েছে। অর্থাৎ আমরা প্রথম প্যারাগ্রাফে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবব, যে প্রথম যেদিন মৃত্যুঞ্জয় দেখল প্রথম মৃত্যু, ফুটপাতে মৃত্যু, তার একটা বিশেষ বোধের সৃষ্টি হলো। এবং মৃত্যুঞ্জয় সেদিন যে কিনা সমাজ এবং সমাজের দৈনন্দিন আচার আচরণ থেকে যে কিনা অনেক দূরে, তার মধ্যে প্রথম সেই বোধটা কার্যকরী হলো যে মানুষ না খেতে পেয়ে মারা যায়, সামাজিক চৈতন্য হলো তার। এবং আর একটা জিনিস দেখব, মৃত্যু কিন্তু দেখেছে মৃত্যুঞ্জয়, মৃত্যু দেখেছে মৃত্যুঞ্জয়, অর্থাৎ যে মৃত্যুকে জয় করেছে এমন এক ব্যক্তিত্ব। লেখক কিন্তু সুকৌশলে মৃত্যুঞ্জয় এই নামটি দিয়ে মৃত্যু হাহাকার, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু শবযাত্রার মাঝে এমন এক অনির্বাণ জ্যোতিকে প্রতিষ্ঠা করতে চাইছেন, যে কারণে তার নাম মৃত্যুঞ্জয় দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এই পর্যায়ে পর্যন্ত যেটা দেখলাম, মৃত্যুঞ্জয় কিন্তু একেবারে সর্বহারা শ্রেণীর প্রতিনিধি নয়, মধ্যবিত্ত সুলভ মানসিকতায় এক বুর্জুয়া মানুষেরই এক প্রতিনিধি হিসাবেই আমরা তাকে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারি। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত, প্রায় সব বমি করে উগরে দিল। আমরা এইখানে একটা কথা আলোচনা করব, যে হঠাৎ মৃত্যুঞ্জয়ের মধ্যে এমন প্রভাব হলো, বা তার মানসিকতার মধ্যে এমন একটা ভাবনা আমরা দেখতে পেলাম, যে মানুষটাকে ফুটপাতে যার হাঁটা প্রয়োজন হয় না, বাড়ি থেকে একটু গেলেই যে ট্রামে উঠতে পারে এবং অফিসের দরজায় যে ট্রাম থেকে নামতে পারে, শহরের নিরিবিলি একটা উন্নত অঞ্চলে যারা বাড়ি, সেই মধ্যবিত্ত ভোগের সাম্রাজ্য থেকে যে কিনা মন্বন্তরে না খেতে পাওয়া মানুষদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা বোঝে না, তার মধ্যেই কিন্তু এমন একটা বোধ আনলেন লেখক, যে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা এই অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যু দেখার পর অসুস্থ হয়ে গেল। এবং সে কিসের জন্য অসুস্থ হলো? কেননা অনাহারে প্রথম মৃত্যু সে দেখেছিল, সেই কারণে। অর্থাৎ তার চেতনার মধ্যে তার যে পরিবর্তন ঘটেছে, যে মানসিক বেদনাবোধের জন্য শারীরিক কষ্টবোধ হচ্ছে, সেই কারণে কিন্তু তার এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আমরা স্পষ্টতই আমরা লক্ষ্য করলাম যে লেখক বলেছেন যে অফিসে পৌঁছে ছোট কুটিতে ঢুকে ঢপ করে চেয়ারে বসে পড়ল, অর্থাৎ মানসিক দুঃখ, জ্বালা, যন্ত্রণার কথা এবং তার মধ্যে একটা হতাশা বোধ সৃষ্টির কথা বললেন। এবং সেই কিন্তু সমগ্র ব্যাপারটার মধ্যে মানসিকভাবে কিন্তু কাবু হয়ে পড়েছে, এবং সেই কাবু হওয়ার পরই তাকে কলঘরে যেতে হয়। এতদিন ধরে যে খেয়ে এসেছে ভুরিভোজ, ডাল, ভাজা, তরকারি, মাছ, দই, ভাত, অর্থাৎ মধ্যবিত্তীয় সুলভ মানসিকতায় যা যা ভোগ করেছে সব কিছু কিন্তু তাকে উগরে দিতে হয়
কলঘরে গিয়ে, অর্থাৎ মানসিকতার পরিবর্তন, সামাজিক চৈতন্যবোধের পরিবর্তন। যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, অথচ মধ্যবিত্তীয় শ্রেণীর এক প্রতিনিধি মৃত্যুঞ্জয়, সে কিনা ভুরিভোজ খায় এবং তার মানসিক যে দ্বন্দ্ব, মানসিক যে জটিলতা, সেই মানসিক দ্বন্দ্ব জটিলতার কারণে তার কিন্তু মানসিক প্রতিক্রিয়া, শারীরিক প্রতিক্রিয়ার কারণে যা কিছু সে কিন্তু উগরে দেয়, বমি করে দেয়। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস কিন্তু আমাদেরকে বারবার স্পষ্ট বোঝাতে চেয়েছেন, যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা হত দরিদ্র সর্বহারা প্রলেতারিয়েত, মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা বোঝে না, তাদের চিন্তা, তাদের চেতনায় যদি সেই জ্বালা যন্ত্রণাকে প্রকাশ করা যায়, তার মানসিক পরিবর্তন হতে বাধ্য। অর্থাৎ মন্বন্তরে যে সমস্যায় পড়েনি মধ্যবিত্ত মৃত্যুঞ্জয়, অথচ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, অথচ সে ভরপেট করে ভালো মন্দ খেয়ে এসেছে, এবং এই মানসিকতায় যে মন্বন্তরকে ঠেকানো যায় না, মন্বন্তরের মানুষের মৃত্যুকে ঠেকানো যায় না, আর তো দূরের কথা সমাজতান্ত্রিক ভাবনার কথা। আমরা পরে বেড়াতে আসবো। পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। এখানে আমরা আরেকটি চরিত্র পেলাম, নিখিল। নিখিল মানে বিশ্ব মানব হৃদয়ের কথা নিখিলের মধ্য দিয়ে প্রকাশ করা হচ্ছে। পাশের কুটিরে থাকে, মৃত্যুঞ্জয়ের পাশের কুটিরে, অর্থাৎ একেবারে সমমর্যাদার এক ব্যক্তি, অর্থাৎ দুই মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে মানিক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আনলেন, পাশের কুটিরি থেকে এক কুটিরিতে। সে কি দেখছে? মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থার কথা। মৃত্যুঞ্জয় সমস্ত সুবিধা ভোগের বাইরে বেরিয়ে আসতে চাইছে, সেখানে তার নামের সার্থকতা বাড়ছে। মধ্যবিত্তীয় শ্রেণী স্বার্থ বদলে সমাজ কল্যাণ উদার দৃষ্টিভঙ্গিতে তাকে আমরা এখানে পাই। অর্থাৎ যার চেতনা মৃত্যুঞ্জয়ের মতো স্বাধীন সত্তা নিয়ে বাঁচা। আমরা সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যে মৃত্যুঞ্জয় যে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে আছে, এই শূন্য দৃষ্টি এবং দেওয়ালটা কি? দেওয়ালটা হচ্ছে যে কুঠরির যে দেওয়ালের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা একটা নির্দিষ্ট গণ্ডিবদ্ধ ভাবনার মধ্যে থেকে যাই। উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ভাবনার ব্যাপকতা আছে, কিন্তু সমাজ বন্ধন, ভোগ স্বার্থপরতা, ভোগ সর্বস্বতা, এই কারণে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডিবদ্ধ চিন্তার বাইরে বেরোতে পারে না, অর্থাৎ তার কুঠরির দেওয়ালের মধ্যে সে আটকে যায় এবং বেরিয়ে আসতে চায়, কিন্তু বেরিয়ে আসতে পারে না। সেই কারণে তার দৃষ্টিটা শূন্য, এক মধ্যবিত্তের অসহায় দৃষ্টি, না কিছু করতে পারার বেদনা হত এক দৃষ্টি আমরা পেলাম। তাহলে এখানে আমরা কিন্তু যে কথাটা আমরা বলবো, যে মৃত্যুঞ্জয় এবং নিখিল দুই মধ্যবিত্তীয় শ্রেণীর মানুষকে আমরা পেলাম। অফিসে সে আর নিখিল সমপদস্থ, অর্থাৎ আমরা যা বললাম যে মধ্যবিত্তীয় শ্রেণীর দুজন ব্যক্তি, দুজনের মাইনে সমান। একটা বাড়তি দায়িত্ব আছে মৃত্যুঞ্জয়ের, অর্থাৎ আমরা যে দেখলাম যে দুই সমশ্রেণীর মানুষকে আমরা পেলাম, নিখিল আর মৃত্যুঞ্জয়, তারা পাশাপাশি আছে। মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায় একটা বাড়তি কাজের জন্য। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে সে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ করে কাটিয়ে দিতে চায়। তাহলে কতগুলো আমাদের জিনিস দেখতে হবে। নিখিল রোগা, চারিত্রিক বৈশিষ্ট্য যখন আমরা নিখিলের করতে যাব, তখন এই বিষয়টিকে আমাদের গুরুত্ব রাখতে হবে। নিখিল কীরকম? নিখিল রোগা, কিন্তু তার প্রখর বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, এবং সে একটু
আলসে প্রকৃতির। দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করেছে, 2টি সন্তানের পিতা হয়েছে, সংসারে মন, এবং তার একটা চিন্তার জগৎ আছে, অর্থাৎ স্পেসিফিক বা টিপিক্যাল মধ্যবিত্তীয় শ্রেণীর যে মানসিকতা, সেই যে মানসিকতা, যে একটা নিজের জগৎ, একটা নিজের বোধ, সেই জগতের একটা কল্পনা, একটা ইউটোপিয়ার জগৎ গড়ে সে সময় কাটিয়ে দিতে চায়, সে ভাবনার জগতে থাকতে চায়, কিন্তু বাস্তবের জগতে সে নেমে আসতে চায় না। এই জায়গাগুলো কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখব। আরেকটা জিনিস কি, তার দাম্পত্য সম্পর্কে কি তাহলে গভীরতা নেই? সে কি তাহলে ভদ্রতার মুখোশ পরে থাকতে চায় মধ্যবিত্ত শ্রেণীর? এই যে জায়গাগুলো আমরা কিন্তু দেখব। পরের প্যারাতে আমরা যদি যাই, দেখব অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ একটা শ্রেণীর ব্যক্তি তা না, দরদি ভালো বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না, দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞ করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ নিস্তেজ নয়, শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে, মানুষের জগৎ তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ইচ্ছার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। এই যে এই প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মৃত্যুঞ্জয়ের চরিত্রটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে। কি, মৃত্যুঞ্জয়কে সে পছন্দ করে, শুধু নিখিল নয়, মধ্যবিত্ত মানসিকতার সব লোকেই মৃত্যুঞ্জয়ের যে মানসিকতা, সেই মানসিকতার জন্য তাকে পছন্দ করে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, হয়তো একটা মৃদু অবজ্ঞার চোখে ভালোবাসে। মৃদু অবজ্ঞা কেন? কারণ মধ্যবিত্ত এমন একটি টিপিক্যাল শ্রেণী, সে নিজেকে ছাড়া অন্যকে কৃতিত্ব দিতে খুব কম চায়, এবং একটা আলাদা ধরনের একটা সম্পর্ক, সেটা শুধুমাত্র কলিগের সম্পর্ক, সহকর্মীর সম্পর্ক, সেখানে কিন্তু অন্তরের গভীর যোগ পাওয়াটা সম্ভব নয়। সেই কথাটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা অফিসে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চরিত্রগুলোকে কিন্তু স্পষ্টভাবে লেখক আমাদের সামনে অঙ্কন করছেন। কিন্তু তারপরেই মৃত্যুঞ্জয়ের চরিত্র আমরা পাবো যে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। অর্থাৎ এইখানে মৃত্যুঞ্জয়ের চরিত্র কি, 1 সে নিরীহ, 2 শান্ত, 3 দরদি, 4 ভালো মানুষ, এবং 5 সৎ, 6 সরল, 7 মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস। অর্থাৎ যুগ যুগ ধরে যে সেন্টিমেন্ট, যে প্রথা, সংস্কার চলে আসছে, যে ভাবনা চলে আসছে, মধ্যবিত্ত মানসিকতায় সে ভাবনাগুলোকেও তার অন্তরে রেখেছে সৎ চিন্তা ভাবনার আদর্শে। অর্থাৎ এখানে কিন্তু সুন্দরভাবে মৃত্যুঞ্জয়ের চরিত্রগুলো দেওয়া আছে। মনে রাখতে হবে, আমরা যদি মৃত্যুঞ্জয় চরিত্রকে লক্ষ্য করি, আমাদের সম্পূর্ণ গল্পের মধ্যে এই লাইনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ লাইন, মৃত্যুঞ্জয় চরিত্র, এবং কি আদর্শবাদের কল্পনা তাপস। অর্থাৎ একটা ভাবনা, একটা ধারণা সে মেনে চলে, সেটাকে তুমি পচা ঐতিহ্যবাহী বলতে পারো, কিন্তু শ্রেণী সত্তা
এবং তার ভাবনা এত সহজ না, এবং সেই ভাবনাটাকে তার সহকর্মী নিখিলও ঠিক মতো ধরতে পারে না, ধরার চেষ্টা করে। অর্থাৎ তার যে মনের মধ্যে দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী, সেখানে খোঁচা দিলে কি হবে, তার মনের যে অন্ধকারে পুঞ্জ পুঞ্জ বেদনা জমা আছে, সেই বেদনাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে, এবং সেই যে একটা ভাবনার, একটা কল্পনার জগৎ করে, সেইটাকে অবজ্ঞ, অর্থাৎ খুব একটা জ্ঞেয় হয় না, অর্থাৎ ওটা বুঝতে পারে না, অর্থাৎ বোঝার গভীরতাটাও সেখানে ঠিকমতো চলে না। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া সব মিশতেছে না, অর্থাৎ তার যে মানসিক অ্যাক্টিভিটি, তার যে কাজকর্ম, সে কিন্তু সতেজ, অর্থাৎ সে কাজ করতে চায়, তারপর একটা জায়গায় ভাবনার জায়গায়, একটা কাজের জায়গায়। এখানে একটা মনে রাখতে হবে যে গল্পকার খুব সুন্দরভাবে মৃত্যুঞ্জয় চরিত্রের একটা শক্তির উৎস আমাদের মধ্যে পাওয়া যায়, সেই জায়গাটাকে কিন্তু তিনি খুব সুন্দর করে তুলে ধরতে চেয়েছেন। মৃত্যুঞ্জয়ের শক্তির সেই উৎসটা কি? অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ রয়েছে এখানে। আধুনিক যুগের মিথ, আধুনিক যুগের ভাবনা, সেটাকে কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা, তারপরে এই যে ভাবনা, এবং তার সঙ্গে সঙ্গে কি নিখিল কিন্তু যুক্তি তর্ক ভাবনার কাছে, মৃত্যুঞ্জয়ের যুক্তি তর্কের ভাবনার কাছে কাবু হয়ে যায়, অর্থাৎ সে হেরে যায়। একটা মৃদু ঈর্ষার সঙ্গে সে ভাবে ভাবনার জন্য যে আমি যদি ওই যে কল্পনার জায়গা বা ভাবনার জায়গা নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হতাম, তাহলে ভালো হতো। অর্থাৎ দুই মধ্যবিত্ত মানসিকতার মধ্যে একটা ঈর্ষা, একটা শ্রেষ্ঠত্বের দাবি, একটা বড় হওয়ার দাবি যেন ফুটে উঠতে চলেছে। এরপরে আমরা যদি দেখি, মৃত্যুঞ্জয়ের এই রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, এবং সার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। অর্থাৎ সার্সিতে আটকানো মৌমাছি মানে একটা জায়গায় থেমে যাচ্ছে, কারণ যে সে আর ভাবনার জগতে আর পৌঁছতে পারছে না। একটা আয়নাতে একটা মৌমাছি যেমন আটকে গেলে সে পথ খুঁজে পায় না, সেখানে মাথা খুঁড়ে মরে, ঠিক সেইভাবেই মৃত্যুঞ্জয় কিন্তু পথ খুঁজে পাচ্ছে না। অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে, সে মৃত্যু জ্বালা যন্ত্রণা থেকে কিভাবে সমাজকে উদ্ধার করা যাবে, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটা কিন্তু তিনি আর ভাবতে পারছেন না। ফলে একটা জায়গায় তার ভাবনা কিন্তু জলের মতো, ঘূর্ণির মতো আবর্তিত হচ্ছে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, অনাহারে যে মানুষ মারা যায়, এই বোধ তার কাছে কিন্তু বারবার ধরা পড়ছে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধবাসনে সে যেন আর্তনাদ করে ওঠে মৃত্যুঞ্জয়। কেন? মৃত্যুঞ্জয় কেন আর্তনাদ করলো? সে তো মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, কিন্তু তার চেতনার মধ্যে সর্বহারা মানুষকে কিছু করার জন্য যে ছটপট মানসিকতা, সেখানে কিন্তু স্পষ্টভাবে উঠেছে। না খেতে পেয়ে মরে যাওয়া, এবং তার সরাসরি দৃষ্টি, এটা কিন্তু তার কাছে অত্যন্ত বেদনার লেগেছে। অর্থাৎ এখানে একটা পরের পাড়ায় গেলে আমরা স্পষ্ট করে একটা জিনিস বুঝতে পারবো। আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণ করতে পারছে না। সে
সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাতের সেই বিভৎস তা ক্ষুধা বা মৃত্যুর রূপ না খেতে এ মরা কী এবং কেমন, কত কষ্ট হয় না খেতে খেয়ে মরতে, কীরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, কতগুলো পয়েন্ট কিন্তু আমরা এখানে দেখব। এক, ফুটপাতে মৃত্যুর বিভৎসতাটা কেমন, এবং যে খায় ভুরিভোজ খায় সেই মধ্যবিত্ত শ্রেণীর এক প্রতিনিধির কাছে মনে হয়েছে যারা না খেতে পেয়ে মরছে সেই মরাটা কতটা কষ্টের। দুটো কম্পারিজন, দুটো তুলনা, যে একটা মৃত্যু যন্ত্রণা একটা ক্ষুধার যন্ত্রণা, কোনটা বেশি ভয়ঙ্কর, কোনটা বেশি ভয়াবহ। অর্থাৎ এই যে প্রশ্ন, এক মধ্যবিত্ত মৃত্যুঞ্জয়ের এই প্রশ্নগুলো কিন্তু অন্য এক মধ্যবিত্ত নিখিলের কাছে অবান্তর মনে হতে পারে, হাস্যকর মনে হতে পারে, কিন্তু মৃত্যুঞ্জয়ের চিন্তা চেতনার মধ্যে দরিদ্র পীড়িত অসহায় মানুষের প্রতি যে কিছু করার আন্তরিক ইচ্ছা বারবার পাক দিয়ে উঠেছে তার মনে। এবং এই প্রশ্নগুলো একেবারে যে নিখিলের কাছে অবান্তর তা কিন্তু নয়। অথচ এই প্রশ্ন করলে সে জবাবে বলল, নিখিল প্রশ্ন করলে জবাবে অন্য কথা বলল। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল তার অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবেই পাই না কি করে সময় কাটাবো, ধিক শতধিক আমাকে। এইখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুঞ্জয় চরিত্রকে কিন্তু একেবারে সাম্যবাদী চিন্তা, মার্ক্সীয় চিন্তা চেতনায় আনলেন পাঠকের কাছে। সরাসরি মধ্যবিত্তীয় যে আবরণ, সেই আবরণকে উন্মোচিত করে স্পষ্টতই বলতে চান, আমরা তথাকথিত শিক্ষিত, তথাকথিত অর্থবান এবং তথাকথিত খেতে পাওয়া ভদ্রসভ্য মানুষ, অথচ যে সমস্ত মানুষরা মরে যাচ্ছে তাদের জন্য আমাদের কিচ্ছু করার উপায় নেই, আমরা কিছু করিনি, সেটা কিন্তু একরকম অপরাধ। সেই অপরাধের প্রায়শ্চিত্ত করার সময় আমাদের এসেছে। এবং নিজেকে তিনি তুলনা করছেন যে আমরা ভেবেই পাই না কী করে সময় কাটাবো, কিন্তু রিলিফ ওয়ার্ক হচ্ছে না, মানুষের অভাব, স্বেচ্ছাসেবকের অভাব। অর্থাৎ এই যে জায়গাটাকে বারবার ঘুরে ফিরে আসছে এবং নিজেকে তিনি ধিক্কার দিচ্ছেন। অর্থাৎ মধ্যবিত্ত ইউটোপিয়ার কল্পনাবিলাসী জগতে নয়, একেবারে বাস্তবের নগ্ন রূঢ় কঠিন মাটিতে কিন্তু পা রেখেছেন মৃত্যুঞ্জয়, যে কারণে কিন্তু সে নিজেকে ধিক্কার জানাচ্ছে। এখান থেকেই আমরা দেখব মৃত্যুঞ্জয়ের যে ক্যারেক্টার, মধ্যবিত্ত মানসিকতা থেকে একবার সর্বহারা শ্রেণীর একটা প্রতিনিধি হয়ে ওঠার বাসনায় কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই পাঠকের কাছে আগেভাগেই জানিয়ে দিলেন। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এই জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমধিতে পরিণত হবে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা একটা কথাই দেখব যে সমস্ত দরদকে যদি আমরা ঢেলে দিই, দরদ দিয়ে কিন্তু এই অসহায় মানুষকে, তাদের দুঃখকে, তাদের ক্ষুধার জ্বালাকে দূর করা যাবে না। তার জন্য দরকার অন্ন, খিদের অন্ন তাদের যদি দেওয়া হয় তবেই কিন্তু সেটা হবে, আর সেটাই হবে পুণ্য, সেটাই কিন্তু আমাদের করার প্রয়োজন আছে। রূঢ় বাস্তবতা এবং যে জায়গাটা, রূঢ় বাস্তবতার জায়গাটা কিন্তু আমাদেরকে বারবার এসেছে। এখানে কিন্তু দরদের যে ছোঁয়াচে কিছু নেই এই জগতে, মানে কি মধ্যবিত্তের যে একটা সেন্টিমেন্ট মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের মধ্যে রেখে দিয়েছেন। দরদ
একটা আবেগ, একটা অন্যের প্রতি একটা সহানুভূতি দেওয়ার মানসিকতা, এই যে বাহ্যিক এই যে জায়গাটা মধ্যবিত্তের মধ্যে আছে, সেই জায়গাটাকে কিন্তু স্পষ্ট করে তুলে দেওয়া হয়েছে। এবং মন খারাপ, দৌড় ছোঁয়াচে রোগ, আসলে নিখিলের মধ্যে মধ্যবিত্ত মানসিকতাকেই কিন্তু লেখক রেখেছেন, কিন্তু মৃত্যুঞ্জয়কে তিনি নামিয়ে আনলেন একেবারে কঠোর বাস্তবতা, সর্বহারা মানুষের সহানুভূতিশীল এক ব্যক্তি হিসাবে।